সাম্প্রদায়িকতার ধ্বজাধরা রাজনৈতিক দলের হাতে যদি দেশের শাসন এবং দেশের লাইফলাইনের দায়িত্ব থাকে, তাহলে অবশ্যই সেই লাইফলাইনে মাঝে মধ্যেই হার্ট অ্যাটাক হবে, প্রাণ হারাবেন দেশের জনগণ। এটাই স্বাভাবিক। আর গত 10 বছরে আমাদের দেশের লাইফলাইন বলে চর্চিত ভারতীয় রেলের ঠিক সেই অবস্থা। গত 10 বছরে দফায় দফায় একাধিক রেল দুর্ঘটনার সাক্ষী হয়েছে ভারতীয় রেল। আর 2023 সাল থেকে 2024 এই 1 বছরের মধ্যে ভারতীয় রেল প্রত্যক্ষ করেছে একের পর এক রেল দুর্ঘটনা, যার মধ্যে অন্যতম 2023-এর 2রা জুন ঘটা ওড়িশায় করমণ্ডল রেল দুর্ঘটনা, যাতে বলি হন 296 জন যাত্রী। আর তারপর থেকে দফায় দফায় একের পর এক রেল দুর্ঘটনা ঘটেছে আমাদের দেশে। জিরো অ্যাক্সিডেন্ট এই মিশন নিয়ে নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে রেল তার সফর শুরু করেছিল, সেই ভিশন, সেই মিশন যে বর্তমানে একেবারে ফেল করেছে, ভিশন যে একেবারে তার দর্শিতা হারিয়ে অন্ধ হয়েছে, তার বলতে অপেক্ষা রাখে না। আর তাই আরও একবার প্রমাণ হলো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যখন সোমবার দুর্ঘটনার কবলে পড়ল। আর স্বভাবতই এই দুর্ঘটনার পর আরও একবার প্রশ্ন উঠল রেলের সুরক্ষা নিয়ে। দুর্ঘটনার পরেই মানুষের এবং সরকারের মধ্যে প্রশ্ন আসলো যে তাহলে কি রেল সুরক্ষা কবচ কাজ করছে না? একযোগে প্রশ্ন তুলল বিরোধীরা রেল সুরক্ষা কবচ নিয়ে। প্রশ্ন উঠল, কেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের কোচ এখনও আধুনিক করা হলো না? প্রশ্ন উঠল, সিগন্যালিং ব্যবস্থা কেন এই খাস্তা অবস্থা? কেন অটোমেটিক সিগন্যালিং ব্যবস্থা প্রায় দিনই বিকল হয়ে পড়ে থাকে ভারতীয় রেলের? আর এই একাধিক প্রশ্নের মধ্যে আরও একবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যখন দুর্ঘটনার কবলে পড়ল, তাতে করে প্রাণ হারালো শেষ খবর পাওয়া পর্যন্ত 10 জন, আহত 50-এর কাছাকাছি। যদিও সরকারের তরফে এবং রেলের তরফে নিহত, আহত এবং কম বেশি আহতদের জন্য আর্থিক ক্ষতিপূরণের কথা ঘোষণা করা হয়েছে আর্থিক ক্ষতিপূরণের কথা প্রধানমন্ত্রী দফতরের তরফে। দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কিন্তু এরা কেউই ভারতীয় রেলের এই বর্তমান খাস্তা পরিস্থিতি, ভারতীয় রেলের বর্তমান এই অত্যন্ত খারাপ অবস্থার মধ্যে ভারতীয় রেলে যাত্রা করেন না। এরা কেউই ভারতীয় রেলে গত 5 বছরে সফর করেননি। আর যে প্রধানমন্ত্রী তার দ্বিতীয় টার্মে শপথ নেবার পর দেশের মানুষকে বলেছিলেন যে তিনি দেখতে চান হাওয়াই চটি পড়া দেশের নাগরিক হাওয়াই জাহাজে উঠবেন, সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিতীয় টার্মে দেশের বিমান পরিষেবাও যে অত্যন্ত খারাপ স্থানে দাঁড়িয়ে তার বলতে অপেক্ষা রাখে না। আর তারই মধ্যে আরও করুণ পরিস্থিতি সোমবার আমাদের সামনে উঠে এলো, যখন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ল। আর তারপরেই আরও একবার প্রশ্ন উঠছে, আর কত লোকের প্রাণ বলি দেওয়ার পর নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই এনডিএ তথা বিজেপি সরকার স্বীকার করবে যে তারা ভারতের লাইফলাইনকে ভারতের ডেথ লাইনে পরিণত করেছে? আর এই নিয়েই হবে আজ আশীর্বাদ ট্রুথের চুলচেরা বিশ্লেষণ। একাধিক কারণ নিয়ে হবে আজকে আমাদের এই এপিসোডে আলোচনা। আর সেই সব আলোচনার মধ্যে দিয়েও আপনাদের একটা কাজ করার জন্য আবেদন জানাচ্ছি, তা হচ্ছে নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই ক্লিক করুন, পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। আজকের এই এপিসোড অত্যন্ত গুরুত্বপূর্ণ। রেল সফর আপনিও করেন, আমিও করি। আমাদের দেশের মধ্যবিত্ত সাধারণ জনগণের কাছে রেলের সফর এবং তাদের কাছে সত্যি রেল লাইফলাইন। সেই লাইফলাইনের বর্তমান অত্যন্ত খারাপ পরিস্থিতিকে নিয়ে আপনি কি মনে করেন লিখে জানান কমেন্ট বক্সে। আর একই সঙ্গে আজকের এপিসোডটা পারলে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এবং আপনার প্রিয় হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে শেয়ার করতেও ভুলবেন না। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের এই মর্মান্তিক দুর্ঘটনা নিয়ে আলোচনা করা যাক। গত 1 সপ্তাহ ধরে উত্তরবঙ্গে চলছে মুষলধারে বৃষ্টি। সড়ক পরিবহন ব্যবস্থা অত্যন্ত বাধাপ্রাপ্ত হচ্ছে। তারই মধ্যে মানুষের একমাত্র ভরসা ভারতীয় রেল। যে ভারতীয় রেল পূর্ব ভারতের সঙ্গে সারা ভারতের সংযোগ রক্ষা করে চলে এই প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যেও।
কিন্তু সেই ভারতীয় রেলের বর্তমান যা অবস্থা, তাতে করে গত ১ বছরে একাধিক দুর্ঘটনার সাক্ষী থেকেছে ভারতীয় রেল। আর সেই সাক্ষী আরও একবার রইল কুরবানির ঈদের দিন। আর ৪-৫টা দিনের মতনই শুরু হয়েছিল সোমবারের দিনটা। সোমবার সারা দেশ জুড়ে ছিল কুরবানির দিন, কুরবানির ঈদ। তাই স্বভাবতই ছিল ছুটির পরিবেশ। কিন্তু সেই ছুটির আনন্দের পরিবেশ অচিরেই হয়ে উঠল বিষাদময় অন্ধকার ঘোরালো। কারণ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনাগ্রস্ত হলো। অসমের শিলচর থেকে শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নিজবাড়ি এবং রাঙাপানি স্টেশনের মাঝে দাঁড়িয়ে থাকা অবস্থায় পিছন থেকে হঠাৎই এসে ধাক্কা মারে একটি মালগাড়ি। মুহূর্তের মধ্যে উল্টে পড়ে একেবারে শেষের কম্পার্টমেন্টটি। আরেকটি কম্পার্টমেন্ট উঠে যায় সোজাসুজি মালগাড়ির ইঞ্জিনের মাথার ওপরে। তিনটি বগি মুহূর্তের মধ্যে এদিক ওদিক ছিটকে পড়ে। এই ঘটনার জেরে সকাল ৮টা ৫০-এর পর থেকে সোমবার সারা দেশের সমস্ত সংবাদ মাধ্যমের শিরোনামে উঠে আসে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রেল দুর্ঘটনা। আর সেই রেল দুর্ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকে একের পর এক আপডেট ফুটে উঠতে থাকে টেলিভিশন মিডিয়ার পর্দায়। মানুষ দেখে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সেই মর্মান্তিক দুর্ঘটনার ছবি। যদিও এবারের দুর্ঘটনা একেবারেই ২০২৩-এর ২রা জুন ওড়িশায় ঘটা করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার মতন অতটা মর্মান্তিক হয়নি নরেন্দ্র মোদী সরকারের কপাল জোরে। অর্থাৎ যে সরকার তার ৩য় টার্মে শপথ নেওয়ার পর থেকে যে সরকারের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ উঠেছে, এমনকি যে সরকার ভোটের ফলাফল বেরোনোর আগে থেকেই শেয়ার ফ্রজারি করেছে বলে অভিযোগে সরব হয়েছে দেশের প্রধান বিরোধী রাজনৈতিক দলগুলি, সেই সরকার যখন শপথ নিয়ে তার ৩য় টার্মের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই ৩য় টার্মে দায়িত্ব নেবার কিছুদিনের মধ্যেই ঘটে গেল আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে মর্মান্তিক এই ট্রেন দুর্ঘটনা। যাতে করে আরও একবার একটি বিষয় উঠে আসছে, তা হচ্ছে বিশ্বকাপ ফাইনালে যেমনটা ভারতের পরাজয়ের পর ভারতের গ্রেট লিডারকে দেশের মানুষ হিন্দি শব্দে পনৌতি বলে আখ্যায়িত করেছিলেন, ঠিক তেমনটাই কি সত্যি ৩য়বার সরকার গঠনের পর নরেন্দ্র মোদী সরকারের কপালে সত্যি হিন্দি শব্দ পনৌতি লেগে গেছে? অর্থাৎ এবার কি নরেন্দ্র মোদীর উচিত তার দফতর এবং তারই খাস মন্ত্রী রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবেরও কি উচিত তার দফতরের বাইরে লেবু লঙ্কা ঝোলানো? যদিও এই নজর যদি লেগেও থাকে, সেই নজর লেগেছে আমাদের দেশের এই লাইফ লাইনের ওপর এই দুই ব্যক্তির। এই দুই ব্যক্তি যে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, হয়তো সেই রাজনৈতিক দলেরও বহু মানুষের স্বপ্নের আকাঙ্ক্ষার ভরসার, এমনকি ভারতের মধ্যবিত্ত গরিব মানুষের বাস্তবেই দীর্ঘদিনের কাছে ভরসা পরিবার বলে আখ্যায়িত ভারতীয় রেল তিল তিল করে গত ১০ বছর একেবারে চরমরে অবস্থায় পরিণত হয়েছে। প্রত্যেক দিন আমরা সকাল বিকাল সোশ্যাল মিডিয়ায় দেখছি কিভাবে জেনারেল কম্পার্টমেন্ট এবং স্লিপার ক্লাসগুলোতে মানুষ রিজার্ভেশন না পেয়ে ওয়েটিং লিস্টে থাকা সত্ত্বেও কিভাবে যাত্রা করছেন ভারতীয় রেলের স্লিপার ক্লাসগুলোতে। এমনকি টিকিটহীন যাত্রীদের জেরেও দফায় দফায় আক্রান্ত হচ্ছেন ভারতীয় রেলে টিকিট নিয়ে যাত্রাকারী যাত্রীরা। সেই ছবি দফায় দফায় যখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল গত ১ বছরে, তেমনটাই সোশ্যাল মিডিয়ায় দফায় দফায় উঠে এসছে একাধিক রেল দুর্ঘটনার মর্মান্তিক ছবি। ২০২৩-এর ২রা জুন ওড়িশার বালাসোরে সাইড লাইনে দাঁড়িয়েছিল আকরিক লৌহ নিয়ে এক বিশাল বড় মালগাড়ি। ঠিক সেই সময় কিভাবে কার ভুলে এখনও অবধি তা প্রমাণ হয়নি, মেন লাইন থেকে সাইড লাইনে উঠে গেল করমণ্ডল এক্সপ্রেস। সরাসরি লৌহ আকরিক ভর্তি মালগাড়ির পেছনে গিয়ে ধাক্কা মারল করমণ্ডল এক্সপ্রেস। সেই মর্মান্তিক দুর্ঘটনার ছবি আজও দেশের মানুষ ভোলেননি। যে দুর্ঘটনায় ২৯৬ জন রেলের মতে আর বেসরকারি মতে প্রায় ৪০০ জন মানুষ প্রাণ হারান।
এখনো পর্যন্ত একাধিক মানুষের দেহ চিহ্নিত না হওয়ার জন্য পড়ে আছে লাশ কাটা ঘরে। আর কিছু মাস পরে সেই অশনাক্ত দেহগুলি হয়তো জ্বালিয়ে দেওয়া হবে স্তূপ করে। কিন্তু তারপরেও ভারতীয় রেল একাধিক দুর্ঘটনার শিকার হয়েছে। দফায় দফায় এই এক বছরে ভারতীয় রেল একাধিক দুর্ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় শিরোনামে এসছে। গত এক বছরে রেল দুর্ঘটনার জেরে দেশ জুড়ে 400 জনের বেশি যাত্রী প্রাণ হারিয়েছেন। তারপরেও দফায় দফায় প্রতিটি দুর্ঘটনার পরেই প্রশ্ন একটাই, রেলের সুরক্ষা কবচ কোথায় গেল? প্রশ্ন ওঠে, কেন রেলের এখনো পর্যন্ত সমস্ত বগি আধুনিক করা হলো না? প্রশ্ন ওঠে সিগন্যালিং ব্যবস্থা নিয়ে। প্রশ্ন ওঠে লোকোমোটিভের পাইলট সিগন্যাল না মেনে লোকোমোটিভ এগিয়ে নিয়ে যাবার জেরেই দুর্ঘটনা ঘটেছে। আর সেই প্রশ্নগুলি আবারও উঠল সোমবার যখন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনে গিয়ে ধাক্কা মারল মালগাড়ি। তখনও প্রশ্ন উঠল এই একই বিষয়ে। সেই প্রশ্ন উঠল সুরক্ষা কবচ নিয়ে, সেই প্রশ্ন উঠল আধুনিক রেল কোচ নিয়ে, সেই প্রশ্ন উঠল সিগন্যালিং ব্যবস্থা নিয়ে। তাহলে চলুন একে একে এই তিনটে বিষয় আলোচনা করা যাক। 2016-17 অর্থবর্ষে মিশন জিরো অ্যাক্সিডেন্ট নিয়েছিল নরেন্দ্র মোদী সরকার। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সারা দেশের মানুষকে আশ্বস্ত করেছিলেন ভারতীয় রেল উন্নত প্রযুক্তির ব্যবহার করে রেলের দুর্ঘটনা শূন্য পরিণত করবে, রেলে একটিও দুর্ঘটনা আর হবে না। সেই মতো 2016-17 অর্থবর্ষ থেকে ধাপে ধাপে কমতে শুরু করে রেলের দুর্ঘটনা। 2019 সালে দেখা যায় সত্যি ভারতীয় রেলের ইতিহাসে নজিরবিহীনভাবে একটিও রেল দুর্ঘটনা ঘটে না, যা ব্যাপকভাবে সেলিব্রেট করে ভারতীয় রেল। রাতারাতি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রেলমন্ত্রীতে পরিণত হয় এবং তারই সঙ্গে দফায় দফায় ভারতে প্রিমিয়াম রেল সার্ভিসের নামে একের পর এক বন্দে ভারত সার্ভিস শুরু হয়। 2022 থেকে 2024 সারা দেশ জুড়ে 49টি লাইনে বন্দে ভারত এক্সপ্রেস বর্তমানে চলছে। আর এই 2022 থেকে 2024 এই বছরের মধ্যেই ভারত জুড়ে 22টি রেল দুর্ঘটনা ঘটে গেছে, যাতে প্রাণ হারিয়েছেন 400 জন মানুষ। তাহলে প্রশ্ন উঠছে 2016-17 অর্থবর্ষে যেখানে নরেন্দ্র মোদীর সরকার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে সামনে রেখে জিরো অ্যাক্সিডেন্ট মিশন শুরু করে, যে মিশন 2019 সালে সত্যি সফল হলো, তাহলে 2019-এর পর কেন আবারও রেল একের পর এক দুর্ঘটনার সম্মুখীন হতে শুরু করলো? এর অন্যতম একটি কারণ হচ্ছে ভারতীয় রেল শুধুমাত্র একটি রেল পরিষেবার ওপরেই বিশেষ গুরুত্ব আরোপ করেছে বলেই প্রাক্তন রেল কর্তা এবং আধিকারিকদের মত। তাদের মতামত হচ্ছে 2022-এর পর থেকে লাফিয়ে লাফিয়ে বন্দে ভারত এক্সপ্রেসের পরিষেবার ওপর রেল এতটাই ফোকাস করেছে যে সাধারণ আম জনগণের জন্যে পড়ে থাকা যে 90% ভারতীয় রেলের পরিষেবা লোকাল এবং এক্সপ্রেসের ক্ষেত্রে তার অবস্থা বড়ই করুণ আকার ধারণ করেছে। একদিকে লোকাল ট্রেন দফায় দফায় দুর্ঘটনার সম্মুখীন হয়েছে, আবার কোথাও কোথাও অল্পের জন্য লোকাল ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষাও পেয়েছে, আবার তারই মধ্যে এক্সপ্রেস ট্রেনগুলিও দফায় দফায় দুর্ঘটনার সম্মুখীন হয়েছে। কখনো কখনো দুর্ঘটনা অল্পের জন্য আটকানো গেলেও বেশিরভাগ সময় দেখা গেছে দুর্ঘটনার মর্মান্তিক ছবি। যে ছবি 2023-এর 2রা জুন করমণ্ডল এক্সপ্রেসে দেশের মানুষ প্রত্যক্ষ করেছে ভয়াবহভাবে। শুধুমাত্র বন্দে ভারত এক্সপ্রেসের রুট ক্লিয়ারেন্স বন্দে ভারত এক্সপ্রেস যাতে সফলভাবে ট্র্যাকে দৌড়াতে পারে, যার জেরে দিনের পর দিন ভারতীয় রেল একেবারে অনাথ করে তুলেছে অন্যান্য রেল পরিষেবাগুলিকে। ভারতীয় রেলের একাধিক এক্সপ্রেস এবং সুপারফাস্ট পরিষেবার বর্তমান যা অবস্থা, তাতে করে সেগুলি আর এক্সপ্রেস বা সুপারফাস্ট হিসাবে গণ্য করা যায় না। প্রত্যেকটি ট্রেন তার সময়ের থেকে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা দেরিতে চলছে, শুধুমাত্র একটি প্রিমিয়াম ট্রেন বন্দে ভারত ট্রেনের জন্য, যার আসলে যাত্রী হচ্ছে আমাদের দেশের ধনী উচ্চবিত্তরা বা উচ্চবিত্ত মধ্যবিত্তরা। তারাই মূলত এই বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রী,
যেখান থেকে 100 থেকে 200 টাকার টিকিট কাটলে একজন সাধারণ যাত্রী উত্তরবঙ্গ থেকে সোজা হাওড়া বা শিয়ালদা এসে নামতে পারেন, সেখান থেকে দাঁড়িয়ে এই বন্দে ভারত এক্সপ্রেসে করে যদি একজন যাত্রীকে উত্তরবঙ্গ থেকে হাওড়া বা শিয়ালদায় আসতে হয়, তাকে 1000 টাকারও বেশি খরচা করতে হয়, কারণ তিনি প্রিমিয়াম যাত্রী। আর যে 100-200 টাকার টিকিট কেটে স্লিপার ক্লাস বা চেয়ার কারে আসছেন, তারা প্রিমিয়াম যাত্রী নয়। তাই তাদের যাত্রী সুরক্ষার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে বন্দে ভারতে যে যাত্রী 1000 টাকারও বেশি টাকা দিয়ে টিকিট কাটছেন। অর্থাৎ এখান থেকে আরও একবার প্রমাণ হচ্ছে কিভাবে গত 10 বছরে দেশের সিংহভাগ অর্থ মুষ্টিমেয় কিছু মানুষের হাতে তুলে দিয়েছে নরেন্দ্র মোদী সরকার, যা একেবারে স্পষ্ট অক্ষরে অক্ষরে প্রমাণ করা যায় ভারতীয় রেলের পরিষেবাকে সামনে রেখে। দেশের মানুষ ভারতীয় রেলকে সামনে রেখে দেখতে পাচ্ছেন কিভাবে নরেন্দ্র মোদী দেশের মুষ্টিমেয় কিছু ধনীর পকেট ভরাবার জন্য দফায় দফায় ভারতীয় রেলের এই কঙ্কালসার পরিস্থিতি করছেন। আর তার মধ্যে দিয়েই প্রশ্ন উঠল অ্যান্টি কলিশন ডিভাইসের, অর্থাৎ রেলের সুরক্ষা কবচ কোথায় গেল। যে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর ভারতের লাইফ লাইন ইন্ডিয়ান রেলওয়েকে সেভ করার জন্য এই অ্যান্টি কলিশন ডিভাইসের নাম বদলে কবচ বলে আখ্যায়িত করেছিল, সেই কবচের বর্তমান পরিস্থিতি কি? সোমবার সকালে যখন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার শিকার হলো, তখন আবারও প্রশ্ন উঠল অ্যান্টি কলিশন ডিভাইস নিয়ে। রেলের তরফে জানানো হলো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং পিছন থেকে আসা মালগাড়ি একটিতেও অ্যান্টি কলিশন ডিভাইস ছিল না। অর্থাৎ যে অশ্বিনী বৈষ্ণব নিজে দেশের মানুষকে ডেমো দিয়ে অ্যান্টি কলিশন ডিভাইস কিভাবে কাজ করবে তার ভিডিও নিজে নিজের ইনস্টাগ্রামে এবং টুইটারে প্রকাশ করেছিলেন। অর্থাৎ যে রেলমন্ত্রী প্রত্যেক দিন ইনস্টাগ্রামে একের পর এক উজ্জ্বল রেলের, বিশেষ করে বন্দে ভারত এক্সপ্রেসের ছবি এবং ভিডিও আপলোড করেন নিজের ইনস্টাগ্রাম, ফেসবুক এবং টুইটার অর্থাৎ বর্তমান এক্স প্রোফাইলে, সেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের এই অ্যান্টি কলিশন ডিভাইস অর্থাৎ রেল সুরক্ষা কবচ যে বাস্তবেই স্বপ্নেই থেকে গেছে, তা আরও একবার প্রমাণ হলো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার পর। রেলের তরফে যে পরিমাণে অ্যান্টি কলিশন ডিভাইস দ্রুত লাগানোর কথা বলা হয়েছিল, তা করতে রেল ব্যর্থ হয়েছে। এখনো পর্যন্ত 1200 কিলোমিটার লাইনেই বসানো গেছে অ্যান্টি কলিশন ডিভাইস। চলতি বছরে আরও 1200 কিলোমিটারের বেশি লাইনে বসানোর কথা আছে অ্যান্টি কলিশন ডিভাইস। অর্থাৎ এখান থেকে স্পষ্ট দেশের এত বড় রেল নেটওয়ার্কে যে কবচ ব্যবস্থা অর্থাৎ অ্যান্টি কলিশন ডিভাইস লাগাবার কথা বলেছিল কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, তিনি কানায় কানায় ব্যর্থ। তিনি বাস্তবেই রেল মন্ত্রী না থেকে রিল মন্ত্রীতে পরিণত হয়েছেন। প্রত্যেক দিন বন্দে ভারতের 4K ছবি সকাল সকাল নিজের এক্স হ্যান্ডেল, ইনস্টাগ্রাম এবং ফেসবুকে তিনি প্রকাশ করতে যতটা উৎসাহ দেখান, ঠিক ততটা উৎসাহ দেখান না যখন রিজার্ভেশন না পেয়ে গরু ছাগলের মতন মানুষ স্লিপার ক্লাসে ঝুলে ঝুলে বাথরুমের ধারে শুয়ে জার্নি করেন। মানুষ কিভাবে অমানুষের মতন রেলের মধ্যে ধাক্কা ধাক্কি ঠেলাঠেলির মধ্যে দিয়ে নিজেদের প্রাণের বাজি ধরে প্রত্যেক দিন যাত্রা করেন, সেই ছবি একেবারেই দেখতে রাজি নন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, দেখতে রাজি নন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কারণ তিনি বলেছিলেন তিনি দেশের হাওয়াই চটি পড়া নাগরিককে বিমানে চড়াবেন। বিমান তো দূরের কথা, হাওয়াই চটি পড়া নাগরিকের পায়ে এখন হাওয়াই চটিও জুটছে না বর্তমান দেশের মূল্য বৃদ্ধিতে দাঁড় করানো আর্থিক পরিস্থিতিতে। অ্যান্টি কলিশন ডিভাইসের পরেই আসছে সিগন্যালিং ব্যবস্থা। সিগন্যালিং ব্যবস্থার যে চরমরে অবস্থা তার বলতে অপেক্ষা রাখে না। প্রত্যেক দিন যারা লোকাল ট্রেনে জার্নি করছেন, প্রত্যেক দিন হাওড়া থেকে ব্যান্ডেল বা ব্যান্ডেল থেকে হাওড়া বা হাওড়া থেকে বর্ধমান, বর্ধমান থেকে হাওড়া, শিয়ালদা থেকে নৈহাটি বা নৈহাটি থেকে শিয়ালদা, এই জার্নির সময় বা শিয়ালদা থেকে বনগা, বনগা থেকে শিয়ালদা বা দক্ষিণ শাখায় যে কোনো প্রান্তে জার্নির সময় লোকাল ট্রেন কিভাবে সিগন্যালিং ব্যবস্থার জেরে ঘন্টার পর ঘন্টা দেরিতে চলে তার বলতে অপেক্ষা রাখে না। আর এই সিগন্যালিং ব্যবস্থার জেরে অবশ্যই প্রত্যেক দিন সমস্যার মুখে পড়ে এক্সপ্রেস ট্রেন সার্ভিস। শুধুমাত্র বন্দে ভারত এক্সপ্রেস যাতে কোনো রকমে বাধাপ্রাপ্ত না হয়, তাই সমস্ত ট্রেনকে এই বিপুল সিগন্যালিং গন্ডগোল থাকা সত্ত্বেও সাইড করিয়ে বন্দে ভারত এক্সপ্রেসকে পাস করানো হয়। দিনের পর দিন আমি, আপনি, আপনারা সকলে প্রত্যক্ষ করছি, কিন্তু সকলেই চুপ করে বসে আছি।
আর সেই নজিরই আরও একবার দেখা গেল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনাকে কেন্দ্র করে। রেলের তরফে জানানো হলো সকাল 4:30 পর থেকেই রেলের অটোমেটিক সিগন্যালিং ব্যবস্থা বন্ধ ছিল, অর্থাৎ বিঘ্নিত ছিল। কাজ চলছিল অটোমেটিক সিগন্যালিং ব্যবস্থা নিয়ে। তার জেরে পেপার সিগন্যালিং ব্যবস্থাকে কেন্দ্র করেই চলছিল রেল পরিষেবা, ঠিক যেমনটা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ক্ষেত্রেও এদিন ঘটে। পেপার লাইন ক্লিয়ার টিকিট, যা রেলের ভাষায় ফর্ম 912 বলে খ্যাত, সেই ফর্ম 912 এদিন 8:27 নাগাদ রাঙাপানি স্টেশনে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দিয়েছিল স্টেশন ম্যানেজার। সেই ফর্মের ভিত্তিতেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এগিয়ে গেছিল। আর তারপরেই পেছন থেকে 8:42 নাগাদ চলে আসে মালগাড়িটি, তাকেও একইভাবে পেপার ক্লিয়ারেন্স দেওয়া হয়। কিন্তু দুর্ঘটনা এড়ানো যায় না। যদিও যখন এই পেপার টিকিট ক্লিয়ারেন্সের মধ্যে দিয়ে ট্রেন চলে, তখন রেলের তরফেই জানানো হয়েছে একটি লোকোমোটিভ 10 থেকে 12 কিলোমিটারের বেশি গতিতে চলতে পারে না। সেখান থেকে দাঁড়িয়ে এই মালগাড়িটি কিভাবে 8:42, যাকে রাঙাপানিতে ক্লিয়ারেন্স দেওয়া হলো, তা পৌঁছে গেল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনে, তা নিয়ে সত্যি প্রশ্ন উঠছে। তাহলে কি লোকোমোটিভের প্রয়াত চালক তিনি রেলের রেগুলেশন, যে রেগুলেশন অনুসারে 10 থেকে 12 কিলোমিটার গতিতে চালানোর কথা লোকোমোটিভ, তার চেয়ে বেশি গতিতে তিনি দৌড়াচ্ছিলেন, যার ফলেই কি এই দুর্ঘটনা ঘটল? কিন্তু তার চেয়েও বড় কথা, প্রত্যেক দিন বিঘ্নিত হয় রেলের অটোমেটিক সিগন্যাল ব্যবস্থা। যে সিগন্যাল ব্যবস্থা, যে রেল পরিষেবার জন্য আমাদের প্রত্যেকের থেকে ভারতীয় রেল মেনটেনেন্সের নামে গুচ্ছ গুচ্ছ টাকা টিকিটের মাধ্যমে নেয়, সেই টাকা আমরা একটি ভরসায় দিই যে ভারতীয় রেল আমাদের পরিবার, সেই পরিবারের সেই পরিষেবাকে অটুট রাখতে হবে। আর তাই জন্য আমরা যাত্রী ভাড়ার সঙ্গে রেলের এই মেনটেনেন্স ফিটাও দিই। কিন্তু তারপরেও রেলের মেনটেনেন্স ঠিক করে হচ্ছে না। গত 10 বছরে তার জলজ্যান্ত ভুরি ভুরি একাধিক উদাহরণ আমাদের সামনে উঠে এসছে। আর সেই উদাহরণ আরও একবার প্রত্যক্ষ করা গেল এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যখন দুর্ঘটনার শিকার হলো। যদিও 1229 জন প্যাসেঞ্জারকে প্রায় সুরক্ষিতভাবেই দুপুর 12টার কিছু পরে দুর্ঘটনাগ্রস্ত 3টি কম্পার্টমেন্ট থেকে আলাদা করে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে শিয়ালদহে। তাদের কাছ থেকে পাওয়া বয়ান অনুসারে তাদের সেই বিভীষিকাময় অভিজ্ঞতার কথা টিভির পর্দায় শুনে ওয়েব পোর্টালে পড়ে সত্যি ভয়ে শিউরে উঠি। কারণ যে ঘটনার সাক্ষী তারা আজ হয়েছেন, তারা কোনো রকমে কান ঘেঁষে জমকে টাটা বাই বাই করে সুরক্ষিতভাবে তারা আজ বাড়িতে ফিরতে পেরেছেন। কিন্তু ভারতীয় রেল যেভাবে চলছে, তাতে করে হয়তো আর বেশি দিন অপেক্ষা নেই, যেদিন আমরা যখন ট্রেনে করে কোথাও যাব, আমাদের বাড়ির আত্মীয়রা মনে করবে আমরা যুদ্ধক্ষেত্রে যাচ্ছি এবং প্রতিনিয়ত তারা ফোন করে জানতে থাকবেন আমরা জীবিত আছি কিনা, আমাদের ট্রেন সুরক্ষিতভাবে এগোচ্ছে কি এগোচ্ছে না। কারণ বর্তমানে আমাদের দেশের রেল মন্ত্রকের দায়িত্বে রয়েছেন একজন অপদার্থ রেলমন্ত্রী। এবার আসি কোচের বিষয়ে। 2017 সালে ভারতীয় রেল যাত্রী সুরক্ষাকে সামনে রেখে সিদ্ধান্ত নিয়েছিল যে সকল ট্রেন থেকে তারা ICF কোচ সরিয়ে দেবে। তার জায়গায় তারা নিয়ে আসবে জার্মানি টেকনোলজিতে, জার্মানির লিঙ্ক হাফম্যান বুশ প্রযুক্তিতে তৈরি LHB কোচ। কিন্তু কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যখন দুর্ঘটনাগ্রস্ত হলো, তখন দেখা গেল সেই ট্রেনের সবকটি বগি সেই পুরানো ICF কোচ, যে কোচ দুর্ঘটনা রোধী নয়। অর্থাৎ বর্তমানে প্রিমিয়াম ট্রেনগুলিতে, অবশ্যই বন্দে ভারত নয়, অন্যান্য সুপারফাস্ট এবং দুরন্ত বা এক্সপ্রেস ট্রেনগুলিতে যে কোচ ব্যবহার হয়, সেই কোচ হচ্ছে এই LHB কোচ। যে কোচের পিছন থেকে বা সামনে থেকে যদি কোনো অন্য ট্রেন এসে ধাক্কা মারে বা যদি সেই কম্পার্টমেন্টগুলি দুর্ঘটনাগ্রস্ত হয়, তাহলে সেগুলি দেশলাইয়ের বাক্সের মতন এদিক ওদিক উল্টে ছিটকে পড়বে না, সেগুলি কখনোই একটি আরেকটির ঘাড়ে উঠে যাবে না, এমনই প্রযুক্তিতে তৈরি। কিন্তু কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে যেহেতু পুরানো CIF কোচ, যে কোচ 2017 পর সম্পূর্ণ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় রেল, সেই কোচ দিয়ে চালনা করা হয়। তার ফলেই যখন পেছন থেকে মালগাড়ি ধাক্কা মারল, তখন দেখা গেল পেছন থেকে থাকা 3য় নম্বর বগিটি উঠে গেল মালগাড়ির লোকোমোটিভের মাথার ওপর। আর সেই ছবি সকাল সকাল প্রত্যক্ষ করে আরও একবার রাজ্যের মানুষ তথা দেশের মানুষের সামনে জীবন্ত হয়ে উঠল 2023-এর 2রা জুন ওড়িশায় ঘটা করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার ছবি।
আর তারপরেই আরও একবার প্রশ্ন উঠছে, যে উন্নত মানের কোচের জন্য রেল প্রতি বছর দেশের জনগণের ট্যাক্সের টাকা থেকে কোটি কোটি টাকা বরাদ্দ পায়, সেই কোচ এখনো কেন আধুনিক হলো না? সেই কোচ কেন এখনো মানধাতা যুগের কোচ দিয়েই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রান করানো হচ্ছে? কারণ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের টিকিটের তুলনায় সত্যি রেলের অন্যান্য সুপারফাস্ট এক্সপ্রেসগুলির টিকিটের মূল্য বেশি, একেবারেই অনেকটাই মূল্য বেশি বন্দে ভারত এক্সপ্রেস। যে নরেন্দ্র মোদী সরকার ভারতীয় রেলকে সঠিকভাবে চালাতে পারছে না, যে নরেন্দ্র মোদী সরকার শুধুমাত্র বুলেট ট্রেনের স্বপ্ন দেখিয়ে এখনো পর্যন্ত হাফ বুলেট ট্রেন অর্থাৎ বন্দে ভারত এক্সপ্রেস চালিয়ে বুলেট ট্রেনের স্বপ্ন দেখাতে ব্যস্ত, সেই নরেন্দ্র মোদী সরকারের জামানায় একের পর এক রেল দুর্ঘটনার সাক্ষী থাকছি আমরা। আর সেখান থেকেই প্রশ্ন উঠছে, যে নরেন্দ্র মোদীর সরকার, যে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের মন্ত্রক একটি সাধারণ ট্রেনকে সুরক্ষিতভাবে চালাতে পারছে না, সেই অশ্বিনী বৈষ্ণবের রেল মন্ত্রক বুলেট ট্রেন যদি ট্র্যাকে দৌড় করায় তাহলে দেশের জনগণের অবস্থা আরও কতটা করুণ হবে। যে বন্দে ভারতের জন্য প্রত্যেক দিন সব ট্রেন দেরিতে চলছে, সেই ট্র্যাকে যখন বুলেট ট্রেন দৌড়াবে তাহলে তখন দেখা যাবে দেশের এই স্বপ্নের প্রিমিয়াম বন্দে ভারত ট্রেনও দাঁড়িয়ে থাকবে অপেক্ষার লাইনে। সিগন্যাল, দোষকার, কোচ এই সব নিয়ে তো কথা হলো কবজের চড়চড়ে মুড়মুড়ে অবস্থানীয়। কিন্তু এবার আসবে রেলের এই দুর্ঘটনার পরই একটা বিষয় ঘটে, তা হচ্ছে আর্থিক ক্ষতিপূরণ। দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী দফতরের তরফে দুর্ঘটনার কিছু মুহূর্তের মধ্যেই নিহতদের জন্য 2 লাখ টাকা এবং আহতদের জন্য 50,000 টাকার ক্ষতিপূরণ ঘোষণা করা হয়। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনার জন্য এক্স হ্যান্ডেলে দুঃখ প্রকাশ করেছেন। অর্থাৎ দেশের সাধারণ জনগণ সকাল সকাল আমরা এক্স হ্যান্ডেল খুলে সোয়াইপ করি যে প্রধানমন্ত্রী দুর্ঘটনার পর দুঃখ প্রকাশ করলেন কি করলেন না তা দেখতে। আসলে দেশের প্রধানমন্ত্রী এবং রেলমন্ত্রী দেশের জনগণকে তাদের মতন রিল মন্ত্রী মনে করেন হয়তো, আর তাই জন্যই তারা যে কোনো দুর্ঘটনা ঘটলে এক্স হ্যান্ডেলে বা ইনস্টাগ্রামে এবং ফেসবুকে দুঃখ প্রকাশ করেন। যদিও দুপুরের দিকে ঘটনাস্থলে পৌঁছান স্বয়ং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, যার জন্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘটনাস্থলে পৌঁছাতে ব্যাপক বাধাপ্রাপ্ত হতে হয়। তিনি তার প্রয়োজনীয় ফ্লাইট পর্যন্ত পান না কলকাতা বিমানবন্দর থেকে। একের পর এক ফ্লাইট বাগডোগরা যাওয়ার জন্য তিনি অ্যাপ্রোচ করেন এবং সেখানে তার সরকার ব্যর্থ হয়। সবশেষে বিকালের দিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও পৌঁছান ঘটনাস্থলে। রেলের তরফে অশ্বিনী বৈষ্ণব আশ্বস্ত করেছেন এই দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে, যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে সরাসরি রেলের এই খাস্তা মুচমুচে দুর্বল অবস্থার তীব্র সমালোচনা করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি অভিযোগ করেছেন রেল অনাথ হয়ে গেছে, শুধু কথার ফুলঝুরি, যাত্রী সুরক্ষা একেবারে নেই। আর সেই প্রসঙ্গ যখন ঘটনাস্থলে পৌঁছানো রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে করেন সাংবাদিকেরা, তখন তিনি বলেন এটা রাজনীতির সময় না, তিনি উদ্ধার কাজে তদারকি করতে এসেছেন। ঠিক যেমনটা করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পর গত বছর তিনি ঘটনাস্থলে গেছিলেন এবং তিনি অনেক চেষ্টা করেও নাটুকে কান্না কেঁদেও তিনি প্রুফ করতে পারেননি সত্যি তার কান্না কতটা রিয়াল বা কতটা রিলের। তো সেই অবকাশ যখন এখনো পর্যন্ত আমরা পাইনি, তারই মধ্যে এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও একবার কেন্দ্রীয় সরকার এবং রেল মন্ত্রকের চরমরে অবস্থার দিকেই আঙুল তুললেন। রেলের তরফেও যথারীতি ক্ষতিপূরণের কথা ঘোষণা করা হয়েছে। নিহতদের পরিবার পিছু 5 লক্ষ টাকা, বেশি আহতদের পরিবার পিছু এবং আহতদের মাথা পিছু 2,50,000 টাকা এবং অল্প বিস্তর কম আহতদের মাথা পিছু 50,000 টাকা ক্ষতিপূরণের কথা ঘোষণা করা হয়েছে। কিন্তু তারও মধ্যে সবচেয়ে বড় ক্ষতিপূরণ যা কোনো রকম আর্থিক সাহায্য দিয়েই পূর্ণ করা সম্ভব নয়, তা হচ্ছে এই ট্রমার ক্ষতিপূরণ দেবে কে। আজকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যাত্রীরা যে বিভীষিকার মধ্যে দিয়ে গেল, তারা হয়তো আগামী 5 বছর রেলে সফর করতে ভয় পাবেন। তারা হয়তো আগামী দিনে লোকাল ট্রেনে উঠতেও ভয় পাবেন, কারণ তারা আজকে একেবারে সামনে থেকে মৃত্যুকে দেখলেন।
কান ঘেঁষে অনেকজন মানুষ প্রাণে রক্ষা পেলেন, এটা ঠিক, কিন্তু তারপরেও প্রাণ হারালেন এখনো পর্যন্ত শেষ খবর পাওয়া পর্যন্ত 14 জন, 50-এর কাছাকাছি মানুষ আহত, যার মধ্যে বড় অংশই হাসপাতালে চিকিৎসাধীন। রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন তিনি অ্যান্টি কলিশন ডিভাইসের আনুষ্ঠানিক সূচনা করেছিলেন। যে ডিভাইস যদি তার রেলমন্ত্রী থাকাকালীন শুরু হয়ে থাকে রেলে, তাহলে সেই ডিভাইস এখনো পর্যন্ত ভারতীয় রেলের প্রত্যেকটি শাখায়, প্রত্যেকটি রেলের লোকোমোটিভে কেন ইনস্টল করা হয়নি তা সত্যিই প্রশ্নের। রেলমন্ত্রীকে সত্যি এবার রিয়েল রেলমন্ত্রী হয়ে তার উত্তর দিতে হবে, কারণ গত 8 বছরে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তার মার্কশিটের খাতায় 0 পেয়েছেন 100। তিনি সম্পূর্ণ ব্যর্থ। প্রত্যেক দিন 4K ছবি বন্দে ভারত এক্সপ্রেসের পাবলিশ করা ছাড়া তিনি বাস্তবেই আর কিছু করেন না। ভারতের একাধিক স্টেশনকে কীভাবে আধুনিক করা হচ্ছে তার ব্লুপ্রিন্টের ছবি তিনি প্রকাশ করেন। আধুনিক হওয়া রেল স্টেশনের ছবিও প্রকাশ করেন, কিন্তু সেই আধুনিক হওয়া রেল স্টেশনে আসলে প্ল্যাটফর্মে যে ট্রেনগুলিকে লোকোমোটিভ নিয়ে পৌঁছাবে, সেই লোকোমোটিভ এবং সেই ট্রেনের কামরাগুলি যে অত্যন্ত খারাপ মানের, সেই রেল পরিষেবা যে অত্যন্ত খারাপ মানের হয়েছে, তার ছবি এবার অশ্বিনী বৈষ্ণবকে প্রকাশ করতে হবে, এমনটাই দাবি জানান। লিখুন #বয়কট অশ্বিনী বৈষ্ণব, ট্যাগ করুন আমাকে কমেন্ট বক্সে হ্যাশট্যাগে সরভন, টুইটারে ট্রেন্ড করুন। আর এই সব কিছু নিয়ে কাঞ্চনজঙ্ঘার এই দুর্ঘটনার পর রেলের সত্যি করুণ পরিস্থিতি বছরের শুরুতেই নতুন নরেন্দ্র মোদী সরকারের 3য় টার্মের যাত্রা শুরুর সঙ্গে সঙ্গে মানুষের সামনে উঠে এলো। এবারের সংসদের অধিবেশনে সত্যি নরেন্দ্র মোদী সরকারের ব্যাপক চাপ। একদিকে ফলাফল ঘোষণার আগেই শেয়ার বাজারে উত্থানের ইঙ্গিত দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যেভাবে টাকা ইনভেস্ট করার জন্য দেশের জনগণকে উৎসাহ জুগিয়েছিলেন, এবং ফলাফল ঘোষণার দিন যেভাবে শেয়ার মার্কেট মুখ থুবড়ে পড়ে এবং রাতারাতি 30 লক্ষ কোটি টাকা জলের মতন উবে যায় দেশের এই ইনভেস্টারদের, তার উত্তর অবশ্যই দিতে হবে নরেন্দ্র মোদী সরকারকে। ইতোমধ্যে এই রেল দুর্ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেস এবং আরজেডির তরফে এর দায় সম্পূর্ণই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপরেই চাপানো হয়েছে। একই সঙ্গে তারা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবেরও পদত্যাগের দাবি জানিয়েছেন। অর্থাৎ সংসদের অধিবেশনে একদিকে যেমন শেয়ার স্ক্যাম, অন্যদিকে নিট স্ক্যাম, এই দুটি বিষয় নিয়ে যখন নরেন্দ্র মোদী এবার একক সংখ্যাগরিষ্ঠতা না পেয়ে কোনো রকমে সরকার গঠন করেছে, অর্থাৎ এনডিএ শরিকদের নিয়ে, সেই নরেন্দ্র মোদীর সরকারের উল্টো দিকে এবার স্ট্রং বিরোধী। তারা একদিকে শেয়ার স্ক্যাম, একদিকে নিট স্ক্যাম, আর তার সঙ্গে যুক্ত হলো রেল দুর্ঘটনা। এই তিনটিকে প্রাথমিকভাবে সামনে রেখে নরেন্দ্র মোদীর 3য় টার্মের সরকারের প্রথম অধিবেশনে ব্যাপক প্রশ্নের মুখে ফেলতে চলেছে নরেন্দ্র মোদী সরকারকে। আর এবার নরেন্দ্র মোদীর সরকার অবশ্যই বিরোধী সাংসদদের বহিষ্কার করে দিয়ে এর থেকে বাঁচতে পারবে না। নরেন্দ্র মোদী সরকার এবং রেলমন্ত্রীকে এর উত্তর দিতে হবে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে নিট স্ক্যাম নিয়ে। যে পেপার লিক হয়েছে, যার জেরে হাজার হাজার পরীক্ষার্থীর জীবন বিপন্ন হলো, তার দায় শিক্ষামন্ত্রীকে নিতে হবে, যেমনটা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার দায় নিতে হবে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে। আর এই সামগ্রিক বিপর্যয়ের দায় অবশ্যই নিতে হবে দেশের ফকির আদমি, দেশের আচ্ছে দিনের স্বপ্ন দেখানো, একের পর এক মিথ্যে কথা, একের পর এক সাম্প্রদায়িক ভাষণ দেওয়া, দেশের 3য় টার্মে প্রধানমন্ত্রীর পদে বসা এনডিএ তথা বিজেপির গ্রেট লিডার নরেন্দ্র মোদীকে। আর এই সব কিছু নিয়েই আজকে এখানেই শেষ করছি আমাদের এই এপিসোড। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথ। আমি আশীর্বাদ, নমস্কার।